প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, যাতে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার করা যায়? বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনুস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে, ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসের এবার বাংলাদেশের সফর নিয়ে আমি শুরু থেকেই বেশ খানিকটা সন্দেহ করে আসছিলাম, এবং এর মধ্যে আপনাদের সামনে আমি নিজে এ বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছি, এবং সেই সন্দেহ এবং প্রশ্ন এখন এই মুহূর্তে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরাজ করছে, তারা খানিকটা প্রকাশও করছে। জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন, জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘের পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামের পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাজনীতিতে অনেকেই বিক্রি হয়, রাজনীতির বাইরেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিক্রি হতে পারে, এটা আমজনতা হয়তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, কোন বিষয় ইঙ্গিত করছে আজকের এই ভিডিওতে, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আমি আপনাকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। হাসিনা যখন অনুভব করবেন যে তার ফেরা দরকার, তিনি ফিরে আসবেন। ইউনাইটেড নেশনসের এই ব্যাপারে হস্তক্ষেপ কতটা সার্থক হবে আমার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, যাতে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার করা যায়? জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। জাতিসংঘ কি হাঁটবে সেই পথে? আবার প্রশ্ন উঠছে, এই জাতিসংঘ গত 15 বছরে শেখ হাসিনার প্রশংসায় ছিল পঞ্চলোক, তারাও কি হাসিনার অবৈধ শাসনের অংশীদার নয়? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা ও ভারতকে আন্তর্জাতিক চাপে রাখার প্রশ্নে নানা ধরনের সংকট দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও আইনশাস্ত্রের শিক্ষক অধ্যাপক মাসুম বিল্লাহ। প্রফেসর ইউনূসের আগের যে সকল বক্তব্য ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, আজকে তিনি যেভাবে সমুদ্র সম্পদ ব্যবহারের কথা বলে একটা কথা বলতে চেয়েছেন যে 7 সিস্টার্স সেখানে লাভবান হতে পারে, আবার কিছুদিন পরে তার চীনে সফরে আছে। সো জিওপলিটিক্যালি এখনো আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ স্টিল সুইমিং ইন দ্য গ্রে এরিয়া অফ ইন্টারন্যাশনাল রিলেশন। সো ইট উইল বি টু আর্লি টু কমেন্ট অন দিস। আমার মনে হয় যে এটার ব্যাপারে আরো একটু আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে এটা কোন দিকে যায়। আমার মনে হয় যে চাপ দেবার কিছু নেই। আমার মনে হয় শেখ হাসিনা যখন অনুভব করবেন যে তার ফেরা দরকার, তিনি ফিরে আসবেন। এটা কিন্তু শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশ সরকার বা ইউনুস সরকার যে স্বস্তিতে থাকবেন তেমনটি ভাবার কোনো কারণ নেই। সুতরাং উপরে উপরে ডক্টর ইউনুস সরকার যতই বলুন যে আমরা তাকে ফেরত চাই, উইল প্রসিকিউট হার, ইট ইজ নট দ্যাট মাচ ইজি, রাইট? এখানে অনেক নুয়ান্সেস গুলো আছে, একটা ন্যারেটিভ আমরা শুনতে পাচ্ছি শুধুমাত্র। সুতরাং এটা জাতিসংঘ দিয়ে চাপ দেবার বিষয় নয়। আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। গ্যাপটা হচ্ছে কি, যে দেখুন তিনি তো ওখানে পালিয়ে নাই, পালিয়ে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা অত্যন্ত রং একটা ইমপ্রেশন। সুতরাং যখন এটা সময় হবে, যখন তিনি অনুভব করবেন যে তার আসা দরকার, এবং এবং এটা যখন রাজনৈতিক বাস্তবতাটাই বলে দেবে যে হোয়াট টু ডু,
সুতরাং এখানে আমার কাছে মনে হয় না যে এটা ফেরত আসা বা বিচার প্রক্রিয়া শুরু করা বা তদন্তে আরো অনেক নিরপেক্ষতা বজায় রাখা বা জাতিসংঘ যেভাবে এই তদন্ত রিপোর্টটি করে যে বিতর্কের জন্ম দিয়েছেন ভলকার ট্রুক, সেইটাকে আরো বেশি অ্যাকসেপ্টেবল করা, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু একসাথে করছে। সুতরাং এটাকে আমার কাছে এখনো একটা পলিটিক্যাল হিউম্যান ক্রাই বলে মনে হয়। মাসুম বিল্লাহর সাথে অনেকাংশে একমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা সরোয়ার। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সেই ট্রিটিতে যে জিনিসগুলো আছে ভারত সেটাকে ফলো করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট তারা মুখে তাই বলছে। হ্যাঁ, এখন আমরা তো বেনিফিট অফ ডাউট দিতে হবে। সেক্ষেত্রে আন্তোনিও গুতেরার যে এ ব্যাপারে হস্তক্ষেপ কতটা সার্থক হবে আমার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এটা সোভরেন, দুটো সোভরেন কান্ট্রি, বাংলাদেশ এবং ভারত, এটা তাদের ভেতরের একটা ব্যাপার। এখানে ইউনাইটেড নেশনসের ভূমিকাটা কিন্তু অতটা মুখ্য নয়। হাসিনার বিচার ও ভারতের ওপর চাপ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এখনই কোনো আলো দেখাতে না পারলেও অনেকে বলছেন ইতিহাসে কিন্তু এমন বিচারের নজির আছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে কিন্তু অনেককে ভিন্ন ভিন্ন দেশ থেকে এনে সাজা দেওয়া হয়েছিল। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনুস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, এর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এরিয়া আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না। নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলোরে আব্বা ডাকে। পাত্তা দেন, আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার টু, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গুতেরেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। রাজনীতিতে অনেকেই বিক্রি হবে, রাজনীতির বাইরেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিক্রি হতে পারে, এটা আমজনতা হয়তো জানি না। একটা ঘটনার কথা বলি। তৎকালের জাসদ নেতা ছিলেন শাহজাহান সিরাজ। তো শাহজাহান সিরাজ একবার মফস্বলে গিয়েছেন তার পার্টির প্রোগ্রামে। তো ওইখানে পার্টির মিটিং এ শাহজাহান সিরাজ তার কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে তোমরা ওইটা করো নাই কেন, ওইটা হয় নাই কেন, ওইটা কিভাবে করবা, হ্যাঁ ওইটা কেন ভুল হইলো, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের একজন আঞ্চলিক নেতা তিনি উঠে দাঁড়ান, প্রতিবাদ করেন। তিনি বললেন যে আপনারা এসে শুধু জবাবদিহি করেন, এটা করলো না কেন, ওইটা করলো না কেন, আপনারা কি করেন কেন্দ্রে বসে। এখন এইটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শাহজাহান সিরাজ বলে ফেলেন যে আমরা অনেক কিছুই করি কিন্তু সেটা তোমাদের জানার দরকার নেই, কারণ এটা জানলে পার্টির ক্ষতি হতে পারে। তখন তারা একটা গ্রুপ তাকে এমন ভাবে পাকড়াও করলো, না আপনাকে বলতেই হবে, না বললে আজকে আপনি যাইতে পারবেন না এখান থেকে আজকে। এবং বিপাকে পড়ে গেলেন শাহজাহান সিরাজ। এবং তিনি তখন বললেন দেখো আমরা অনেক কিছুই করি। তখন তিনি বললেন যে দেখো যে এই যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার, তাকে আমরা লালদিঘির ময়দানে বায়তুল মোকাররমে 8 খোরা বলে পর্যন্ত গালি দিচ্ছি।
কিন্তু আমরা তো তাদের কাছে টাকাও ঠিকই খেয়েছি। তখন সবাই বললো যে টাকা কিভাবে খেলেন? তখন তিনি বললেন, দেখো আমি একদিন গিয়েছি তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিনের এখানে, বিএনপির। তো যাওয়ার পরে উনি চাইলে আমাকে নিয়ে যান ভিতরে, নিয়ে এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন। তখন উনি হঠাৎ করে বললেন যে এত টাকা কেন, না কি ব্যাপার? বললেন না না, আপনাদের নির্বাচনের খরচ আছে, নেন এগুলো। তখন তিনি বললেন, হ্যাঁ ওইখানে দেখলাম যে সামনের রুমে বর্ষা সুরঞ্জিত সেনগুপ্ত বলতেছেন যে আমি আবার জুড়ে কথা বলি না, কারণ সুরঞ্জিত শুনে ফেলতে পারে, আবার সুরঞ্জিত হয়তো পয়সার জন্য আসছে, কিন্তু আমরা সবাই তো তার বিরুদ্ধে কথা বলতেছি, সরকারের বিরুদ্ধে। তো বলতেছে যে এরকম অনেক কিছু হয় যেটা তোমাদের জানার দরকার নাই, হয়তো তোমাদের মনোবল নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে ভিতরের অনেক খবর আছে যেটা আমজনতা, পাবলিক কর্মীরা জানে না। এখন এই যে সেনাবাহিনী নিয়ে এখন বিভিন্ন কথা উঠেছে, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কু কয়েকদিন আগে তিনি বলছেন যে সেনাবাহিনীকে বল প্রয়োগ না করতে তারা বলেছিলেন, নইলে জাতিসংঘের শান্তি মিশনে নিয়োগ বন্ধ হয়ে যাবে তাদের। এবং এইটা বলার পরে, এই হুমকি দেওয়ার পর লোভনীয় চাকরির স্বার্থে সেনাবাহিনী ঘুরে যায়, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সেনাবাহিনী বিক্রি হয়ে যায় জাতিসংঘের কাছে। এখন সেনাবাহিনী তার এই বক্তব্যের জবাব দিয়েছে, তারা বলছে যে টুর্কো সেনাবাহিনীকে এরকম কথা বলেননি, তিনি সরকারকে বলতেও পারেন, সেটা তারা জানে না। এখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান গতকাল শনিবার, এবং সেনাপ্রধানের এই সাক্ষাৎ যেটা বলা হয়েছে যে এটা সৌজন্য সাক্ষাৎ। এখন কেউ কেউ মনে করছেন যে এটাকে আসলে সৌজন্য সাক্ষাৎ নাকি শান্তি মিশনে আমাদের নিয়োগ অব্যাহত রাখার প্রচেষ্টা। এখন ইতিমধ্যেই পুলিশ, র্যাবের অনেক সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের নিয়োগ যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ অনেকটা বেকায়দায় পড়ে গেছে। এবং সেনাবাহিনী, পুলিশ, যারাই বলেন না কেন, যারা শান্তি মিশনে যান, সবার একটা লক্ষ্য থাকে ওখানে গেলে অনেক প্রচুর টাকা পয়সা পাওয়া যায়, অর্থাৎ জীবনটা গুছানো যায় সৎভাবে। সুতরাং এইটা যাতে হাত ছাড়া না হয়, সেই জন্য সেনাবাহিনী হয়তো সবসময় অ্যালার্ট থাকে। এখন শোনা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মিশনে বাংলাদেশের দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন, প্রশংসা করেছেন। এখন সরকার বিরোধী কিছু কিছু লোক মনে করছেন এবং তারা এখনো বিশ্বাস করেন যে সেনাবাহিনী জাতিসংঘের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, লোভনীয় চাকরির লোভে তারা জুলাই আন্দোলনে নির্লিপ্ত ছিল, যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়। আবার কেউ কেউ বলছেন যে প্রধানের করণীয় কিছুই ছিল না সেই মুহূর্তে, তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন। এখন 5 আগস্টের কারণে সেনাপ্রধান কারো কারো কাছে হিরো হয়ে গেছেন, কারো কারো কাছে আবার জিরো। তো সেটা যাই হোক, রাজনীতির অনেক পেঁচাল থাকে, অনেক কিছুই থাকে যেটা হয়তো আমরা জানি না। তবে আসল কথা হচ্ছে যে সেনাবাহিনী এই দেশের মানুষেরই একটি অংশ, তারা যাতে দেশের গণতন্ত্র চর্চা, দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠ থাকে, যাতে সকল ষড়যন্ত্র এড়িয়ে চলে। জাতির উপর ক্যান্সার রূপে রোহিঙ্গা শরণার্থীরা পুরো দেশ জাতির রক্তকে যেভাবে চুষে খাচ্ছে, তার সাথে ভয়াবহ খবর হলো যে ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ কক্সবাজার, উখিয়া, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, এই এলাকাকে কেন্দ্র করে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চক্রান্ত হচ্ছে বহুদিন ধরে। সেখানে স্বাধীন জুমল্যান্ড নামে একটি রাষ্ট্র গঠন হবে। সেই রাষ্ট্রের সংবিধান রচনা করে ব্যাংকক থেকে, ফিলিপাইন থেকে এই বিদ্রোহীরা সেখানে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাদের প্রচুর অস্ত্রধারী সদস্য আমাদের পার্বত্য অঞ্চলের গহীন অরণ্যে ওখানকার আদিবাসীদের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছেন। তো সেই ঘটনার সঙ্গে আবার অতি সম্প্রতি যুক্ত হয়েছে মায়ানমারের আরাকান আর্মির বিজয়। আরাকান আর্মি এমনি আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ব্যবহার করেছে যুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের মাটিতে তাদের হাজার হাজার পেট সেনা ছিল। আমি আজ থেকে 4-5 বছর আগে বান্দরবনে গিয়েছিলাম। সেখানে থানচি উপজেলার যে গহীন অরণ্য, বিশাল এলাকা, সেখানে প্রশাসন বলতে যা কিছু বলতে সেখানে আরাকান আর্মিদের কাছে অনেকটা জিম্মি ছিল 4-5 বছর আগে। এবং ওখানকার স্থানীয় কিছু নেতা আমাকে বলেছিলেন যে এখানে যারা আরাকান আর্মির সদস্য তারা বেশিরভাগই বাংলাদেশি আদিবাসী, এবং তাদেরকে অস্ত্র এবং প্রতি মাসে 5,000 থেকে 10,000 টাকা করে আরাকান আর্মি বেতন দিয়ে পোষেন। এখন তাদের বক্তব্য হলো যে এই কাজটি যদি সেনাবাহিনী করতেন, এই আদিবাসীদেরকে তারা যদি কাজে লাগাতে পারতেন, তাহলে এখানে আরাকান আর্মি ঢুকতে পারত না। তো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেই আরাকান আর্মি এখন এতটা শক্তিশালী হয়ে পড়েছে যে তারা পুরো
সেই যে রাখাইন রাজ্য, এটি তারা দখল করে ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনীকে পরাজিত করে। এবং এখন তারা ওই বাংলাদেশের মধ্যে তাদের যে আবাসস্থল রয়েছে সেটার উপর তারা কর্তৃত্ব দেখাচ্ছে, এবং বাঙালিদের সঙ্গে তারা যে বিমাতাসুলভ আচরণ করছে, সেই বিমাতাসুলভ আচরণের ফলে আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশ সীমান্তে আক্রমণ চালাতে পারে। ইতিমধ্যে তারা অনেক বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে, অনেক মালবাহী ট্রলার তারা ধরে নিয়ে গেছে এবং সীমান্তে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই গেল একটা। এবং এটির পেছনে চীন থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্ররা জড়িত। এই আরাকান আর্মির একটা ইকুয়েশন আমি বললাম। দ্বিতীয়ত হলো যে স্বাধীন জুমল্যান্ড যারা প্রতিষ্ঠা করতে চান পার্বত্য অঞ্চলে, তার আবার আরেকটি পক্ষ। তৃতীয় আরেকটি পক্ষ রয়েছে, সেটা হলো শান্তি বাহিনী। আবার চতুর্থ আরেকটি পক্ষ রয়েছে শান্তি বাহিনীর বিরুদ্ধে আরেকটি পক্ষ, যেটি এই ইউনূস সরকার আসার পরে যে ব্যাংক লুটপাট করেছিল তারা। এইভাবে আমি 4টি পক্ষের নাম বললাম। মূলত এখানে 8 থেকে 10টি সশস্ত্র গ্রুপ তারা পুরো পার্বত্য অঞ্চলকে উত্তাল করে রেখেছে। এর মধ্যে 12 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি হবে কম করে হলে 15 লাখ। তারা বাংলাদেশ সীমান্তে ঘাঁটি গেড়েছে এবং বিশ্বের যে সকল বড় বড় দেশ তারা দাতা সেজে এদেরকে লালন পালন করছেন এবং আমাদেরকে বাধ্য করছেন একটি তাদের যে জীবনযাত্রার একটি অংশ বহন করার জন্য। এবং শেখ হাসিনা যতদিন ছিলেন আমরা যতটুকু জেনেছি যে কম করে হলো 50,000 কোটি টাকা এই রোহিঙ্গারা ঢোকার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই দরিদ্র দেশের রাজকোষ থেকে তাদের পিছনে ব্যয় করা হয়েছে। এর বাইরে জাতিসংঘ দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, আমেরিকা দিচ্ছে, আলাদা আলাদা দিচ্ছে, কিন্তু বড় অংশটা কিন্তু বাংলাদেশই দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগে যেখানে প্রতিজনের জন্য বরাদ্দ ছিল $20, এটিকে এখন $8 করে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। তো বোঝার চেষ্টা করেন, 2.5 ভাগ কমিয়ে দেওয়া হয়েছে, যা দিয়ে তারা চলতে পারবে না। বাকিটা তারা বাংলাদেশ থেকে নেবে অথবা বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই রোহিঙ্গা যে জাতিটি, এটা একটা যোদ্ধা জাতি, আর একই সঙ্গে এরা বজ্জাত বটে। এরা পরস্পর দ্বন্দ্ব সংঘাত করে, মারামারি করে, কাটাকাটি করে। এদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো নয়। এদের একটা অংশ, খুব ছোট একটি অংশ, তারা আরাকান আর্মির সঙ্গে যারা এখন বিজয়ী তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, বাট বিরাট অংশটি এখনো তারা নেপিদোতে, অর্থাৎ মায়ানমার যে রাজধানী নেপিদোতে যে সামরিক সরকার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তারা স্থানীয়ভাবে আমাদের বাংলাদেশে যারা আছেন, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, একাধিক বিয়ে থেকে শুরু করে পতিতাবৃত্তি, এমন কোনো অপকর্ম নেই যে তারা সেগুলো কাজ করছে না। এবং তারা যে কোনো মানুষকে যদি একবার তাদের ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে, ওখান থেকে বের করে আনার ক্ষমতা সেনাবাহিনীর আছে কিনা সেনাবাহিনী ভালো বলতে পারবে। তো এইভাবে আমাদের দেশের কিছু মোল্লা, তারা যখন এই রোহিঙ্গারা আসলে হঠাৎ করে তারা আবেগপ্রবণ হয়ে গেল, তাদেরকে আশ্রয় দিতে হবে মুসলমান জাতি ভাই, এই সকল মোল্লাদের একজনকে এখন পাওয়া যাচ্ছে না। এবং কোনো মোল্লা গিয়ে সেখানে 2-4 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়েছেন, এরকম ঘটনা আমার জানা নেই। তো এই মোল্লারা তখন একটা ভাইব তুলেছে, রাজনৈতিক দলগুলো তখন ভাইব তুলেছে। আর শেখ হাসিনার মনে একটা দুরাশা ছিল যে তিনি এই জাতিগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করবেন। নোবেল তো তিনি পাননি। অধিকন্তু এই যে অর্থনৈতিক সংকট, অর্থাৎ জাতীয় বাজেট থেকে যদি 50,000 কোটি টাকা গত 10 বছরে গিয়ে থাকে, সেখানে এই দায় শেখ হাসিনাকে বহন করতে হয়েছে। ফলে তার ব্যাংক শূন্য হয়েছে, জাতীয় অর্থনীতির জিডিপি মান কমে গেছে এবং তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে পালিয়ে যেতে হয়েছে। নোবেল পুরস্কার জোটা তো দূরের কথা, যে অপমান এবং যে কষ্ট, দৈনন্দিন কষ্ট নিয়ে তিনি এখন দিনাতিপাত করছেন, এর সাথে মরে যাওয়া অনেক অনেক ভালো। নতুন যে সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি এই ক্ষমতায় আসার পর হঠাৎ করে এখানে জাতিসংঘের মহাসচিব আসলেন। তো এই সময় তার আসার কথা নয়। বিভিন্ন কারণে এটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে। প্রথম কারণ হলো মিস্টার ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক একেবারে দাকুমড়া সম্পর্ক। তার সঙ্গে বাইডেন প্রশাসনের ভালো সম্পর্ক ছিল, এই গেল একটা। দ্বিতীয়ত, যিনি বর্তমান মহাসচিব রয়েছেন অ্যান্টনি গুতেরেস, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো নয়। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের যে সকল প্রতিষ্ঠানে ব্যাপক অর্থ বরাদ্দ দিত, সেখান থেকে তার অর্থ প্রত্যাহার করে নিয়েছে এবং জাতিসংঘের বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তাদের সদস্যপদ পর্যন্ত আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে, যে এটা একটা অথর্ব প্রতিষ্ঠান। এরা চুরি করে, চামারি করে, আমাদের টাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা দেওয়ার চেষ্টা করে, নিজেরা খায় 80 টাকা আর খরচ করে 20 টাকা। ফলে এরকম অথর্ব প্রতিষ্ঠানে আমরা আর জনগণের ট্যাক্সি টাকা দেব না। তো সেই অবস্থাতে দুইজন লোক, অর্থাৎ অ্যান্টনি গুতেরেস, যে কিনা ডোনাল্ড ট্রাম্পের শত্রু, আর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নন, এই দুজনের একটা সম্মিলন হলো এই সময়টিতে রোহিঙ্গা ক্যাম্পে এসে। আপনার কি মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা, বা এর মধ্যে কি কোনো ইঙ্গিত নেই আগামী দিনের রাজনীতির? দ্বিতীয়ত, এখানে একটা ইফতার পার্টি হয়েছে, 1 লক্ষ লোকের ইফতার পার্টি, এবং অবাক করার ব্যাপার হলো যে রোহিঙ্গারা সাধারণত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো
তো আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং চট্টগ্রামের যে ভাষাটি এটি মূলত রোহিঙ্গাদের যে রাজা মহাকবি আলাউল যখন সেই রোহিঙ্গা রাজার সভাকবি ছিলেন সপ্তদশ শতাব্দীতে, তো তখন সেখান থেকে মূলত এই ভাষাটা প্রথম রচিত হয়। আজকে যে চট্টগ্রাম অঞ্চলের যে আঞ্চলিক ভাষা ওটা বলা হয় তখন রোসাঙ্গ রাজসভা। তো আলাউল তখন ওই ভাষাতে অর্থাৎ স্থানীয় ভাষাতে একটি মহাকাব্য রচনা করেছিলেন পদ্মাবতী। তো হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়েসি রচিত মহাকাব্য পদুমাবত সেটির অনুবাদ করেছিলেন হিন্দি থেকে এই রোহিঙ্গাদের ভাষায়। তো সেই রোহিঙ্গাদের ভাষায় তিনি অনুবাদ করেছিলেন, এই গেল এক। এবং সেটি নিয়ে কিন্তু অতি সম্প্রীতিতে বলিউডে একটি ব্লকবাস্টার সিনেমা হয়েছে। দীপিকা পাডুকোনকে নিয়ে সম্রাট আলাউদ্দিন খিলজিকে উপলক্ষ করে পদ্মাবতী, আপনারা দেখে নেবেন সেই কাহিনীটি। এখন এই যে রোসাঙ্গ রাজসভাতে বা রোহিঙ্গা রাজসভাতে যে ভাষার উদ্ভব হলো চট্টগ্রামের ভাষার, এগুলো একটা উপলক্ষ। দ্বিতীয় উপলক্ষ হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন থেকে শুরু করে আমাদের একেবারে ফেনী নদীর এই পর্যন্ত কুমিল্লা পর্যন্ত এটা কিন্তু একসময়, শুধু একসময় নয়, প্রায় দীর্ঘ 700 থেকে 800 বছর ওই রোহিঙ্গা রাজাদের অধীনে ছিল। এটি চট্টগ্রাম স্বাধীন করা হয় শায়েস্তা খানের জমানাতে কয়েকটি কারণে। প্রথম কারণটা হলো যে দিল্লিতে যখন সিংহাসন নিয়ে মারামারি হচ্ছিল তখন সম্রাট যে দারা শিকো তিনি বাংলাতে পালিয়ে এসেছিলেন এবং ঢাকার গভর্নর তাকে জায়গা না দেওয়ার কারণে তিনি প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে কুমিল্লাতে যান, ওখান থেকে চট্টগ্রামে যান এবং ওখান থেকে রোহিঙ্গা রাজসভায় যান। রোহিঙ্গা রাজা তাকে আশ্রয় দেওয়ার কথা বলে তাকে নেয়, কিন্তু তার সাথে বেইমানি করে। গভীর রাতে তাকে আক্রমণ করে মেরে ফেলে এবং মোগল রাজকন্যা অর্থাৎ দারা শিকোর কন্যাকে সেখানে ধর্ষণ করা হয়। এই খবর যখন আওরঙ্গজেবের কানে যায়, আওরঙ্গজেব ক্রোধে উন্মত্ত হয়ে যান এবং তিনি বাংলার যে পরবর্তী তার সময় যে গভর্নর ছিলেন শায়েস্তা খান তাকে নির্দেশ দেন তার মামা, আওরঙ্গজেবের মামা, যে এই অঞ্চল দখল করো। তখন এই প্রথম মুঘলরা বাংলাদেশে নৌবাহিনী তৈরি করে। এর আগে বাংলায় কোনো নৌবাহিনী ছিল না। এই নৌবাহিনী তৈরি করে এই নাফ নদী, তারপরে কক্সবাজার, উখিয়া, চট্টগ্রাম, কর্ণফুলী এই অঞ্চলে নৌযুদ্ধে এই মগ এবং রোহিঙ্গাদেরকে পরাজিত করে এই অঞ্চল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তারা একীভূত করে নেয়। তো এই ঘটনার আগে 800 বছর ধরে এই পুরো এলাকা তাদের ছিল। এখন আমরা তাদেরকে বলছি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা কিন্তু বলছে যে 800 বছর ধরে এরা ছিল আমাদের দাস। চট্টগ্রাম আমাদের, কক্সবাজার আমাদের, উখিয়া আমাদের, টেকনাফ আমাদের, সেন্ট মার্টিন আমাদের। এটা কিন্তু তাদের ভাষা এবং তারা যেভাবে বসে আছে তারা এখান থেকে নড়ার কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। এখন এই যে 12 লাখ যারা নির্যাতিত, যারা যোদ্ধা, যারা সংঘাতপ্রিয়, সেই মানুষগুলো যদি সেই ইনসার্জেন্সি শুরু করে, সামরিক আক্রমণ শুরু করে, আমাদের অবস্থা কী হবে? আমরা 3-4 হাজার শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে শত শত বালতি পানি খেয়েছি। আর সেই জায়গাতে এই সময়টিতে এসে অ্যান্থনি গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রোহিঙ্গাদের ভাষায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি তাদের সাথে সুদীর্ঘ বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আপনারা কি এর মধ্যে কোনো হেতু খুঁজে পাচ্ছেন, কোনো আশঙ্কা, নাকি কোনো সুসংবাদ? আমি শুধু কাহিনী বললাম, যা বুঝার আপনারাই বুঝে না। শুধু একটা কথা বলি যে ইন্দোনেশিয়ার একটি এলাকা, সেই এলাকা মানে ইন্দোনেশিয়া এক সময় একটা তাদের যে বিভিন্ন দ্বীপগুলো বিভিন্ন লোকের হাতে, মানে সাম্প্রদায়িক শক্তিদের হাতে ছিল। তো এর মধ্যে পূর্ব তিমুর নামক যে এলাকাটি, এটি ওখানে ফ্রান্স দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে রেখেছিল। তো এই পূর্ব তিমুরটিকে ইন্দোনেশিয়া থেকে আলাদা করে সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। এবং সেখানকার যিনি প্রধান অর্থাৎ পশ্চিমাদের দালাল মিস্টার গুসমাও, তাকে আবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার তিনি খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি আবার বাংলাদেশে এই গত কয়েক মাস আগে এসে বাংলাদেশে দেখা সাক্ষাৎ করে গেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।